পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে ৩.৫ মাস হয়ে গেল। সাড়ম্বরে উদযাপন হয়ে গিয়েছে নতুন সরকারের ১০০ দিনও। একজন পর্যবেক্ষক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমার কাছে নতুন খুব কিছু ধরা পড়ছে না এখনো পর্যন্ত। সেই অগ্নিকাণ্ডে, হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু এবং তারপর অতীতকে দোষারোপ, সেই বিরোধী রাজনীতিকে করার জন্য সেই অপরাধে পিটিয়ে হত্যা, সবকিছুই পশ্চিমবঙ্গে যেমন অতীতে চলেছে দশকের পর দশক ধরে তাই দেখতে পাচ্ছি। এই সরকারের কার্যকাল নিয়ে আমরা যখন আলোচনা করি, তার কাজকর্ম নিয়ে যখন আলোচনা করি, তখন একটা জিনিস আমরা এখন প্রায় ভুলতে বসেছি। সেটা হচ্ছে যে কে নির্বাচনের দ্বারা এই সরকার নির্বাচিত, সেই নির্বাচন নিয়ে একটা খুব গুরুতর প্রশ্ন অমীমাংসিত রয়ে গিয়েছে। এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আমরা বারবারই বলেছি এক্সট্রিমলি ফ্রি, বাট অ্যাট দ্য সেম টাইম এক্সট্রিমলি আনফেয়ার। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা যে বলা হয়, নিশ্চয়ই অবাধ নির্বাচন হয়েছে, ভোট দিতে কেউ পারেননি এরকম হয়নি, কিন্তু যাদের ভোট দেওয়ার কথা ছিল তারা সবাই ভোট দিতে পারেননি। আমরা বলছি ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর কথা। এই এসআইআর এ যারা বাদ পড়েছিলেন, যারা তালিকাভুক্তির জন্য আবেদন করেছিলেন, ২৭ লক্ষ বাদ পড়েছিলেন, তার থেকেও বেশি সংখ্যক আবেদন করেছেন তালিকাভুক্ত হওয়ার জন্য। তাদের কি হলো? পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে হচ্ছেটা কি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, এমন দুজন অতিথি রয়েছেন যারা এই বিষয়টা নিয়ে একেবারে এসআইআর এর গোড়ার থেকেই নিবিড়ভাবে লেগে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী ও অর্থনীতিবিদ প্রসেনজিৎ বোস। আমি প্রসেনজিৎ, তোমাকে দিয়ে শুরু করি। সংক্ষেপে যদি বলতে হয় একটা সামারি করে, ছোট করে, এসআর ট্রাইব্যুনালে হচ্ছেটা কি? ২৭ লক্ষ মানুষের ভাগ্য ঝুলে রয়েছে, শুধু ভোটাধিকার নয়, তার জেরে আরো অনেক কিছু। হচ্ছেটা কি প্রসেনজিৎ? ছোট করে তিনটে কথা বলার। প্রথম কথা, ২৭ লক্ষ মানুষ যারা ভোটার যারা বাদ পড়েছিলেন, সুপ্রিম কোর্টের আদেশে তাদের অ্যাপিল করার জন্য এই ট্রাইব্যুনালগুলো বানানো হয়। প্রথমে এটা জানা গেছিল, সংবাদ মাধ্যমেই এই ধরনের খবর প্রকাশিত হয়েছিল, বিশেষত ইন্ডিয়ান এক্সপ্রেসে, যে প্রায় ২৫ লক্ষ এর মধ্যে অ্যাপিল জমা পড়েছে। কিন্তু সম্প্রতি এই দিন দশেক আগে সরকারি সূত্র থেকে এটা জানানো হয়, রাজ্য সরকারের সূত্র থেকে, যে আসলে এটা ২৫ লক্ষ নয়, যে যারা আবেদন করেছে সেই সংখ্যাটা মাত্র ৭। তো এটা এই জন্যই এটা খুবই দুশ্চিন্তার বিষয়, কারণ তার মানে ২৭ লক্ষের মধ্যে যদি মাত্র ৭ লক্ষ আবেদন করে থাকেন, তাহলে ২০ লক্ষ মানুষ তো আরো বাদ পড়ে গেলেন, এটাই বোঝা যায়। কারণ এই ট্রাইব্যুনালে যদি তারা আবেদন না করেন, তাহলে তাদের আবার ভোটার তালিকায় ফেরার কোনো সম্ভাবনা থাকছে না। তো এইটা কিন্তু রাজ্য সরকারের যে সূত্র এই খবর দিয়েছে সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা এখনো জানা নেই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এর মধ্যে দুখানা মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। একটা আমরা প্রদেশ কংগ্রেসের এসআইআর কমিটির পক্ষ থেকে করেছি। অন্য মামলাটি প্রদেশ কংগ্রেসেরই নেতা, সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, উনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন। ওনার মামলাটাও গ্রহণ করা হয়েছে এবং সেই মামলায় প্রথম শুনানির দিন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা এই ধরনের অবজারভেশন করেছেন যে ট্রাইব্যুনালের যে পুরো তথ্য, এই তথ্য সংক্রান্ত স্বচ্ছভাবে এই তথ্য কজন এর মধ্যে বাদ পড়ার ট্রাইব্যুনালের ভোটার আবেদন করেছেন, কজন কে ইসিআই সুমোটো আবেদন করেছেন যে থাকা ভোটার লিস্টে থাকা ভোটারকে বাদ দেওয়ার জন্য, এই সমস্ত তথ্য ইত্যাদি তারা জানিয়েছেন উকিলকে, ইলেকশন কমিশনের, যে তাকে হলফনামা দিয়ে এগুলো জানাতে হবে। তো এই মামলার এখন মামলাগুলো ট্যাগ হয়ে গেছে। এই মামলার পরবর্তী তারিখ হচ্ছে ২৫শে অগস্ট, অর্থাৎ সামনের মঙ্গলবার। সেই দিন আমরা আশা করছি যে এই বিষয় নিয়ে যে সম্পূর্ণভাবে স্বচ্ছ তথ্য সবার সামনে আসবে। এটা হলো দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টে কংগ্রেসের পক্ষ থেকে এখন দুটো মামলা হয়েছে। দুটো মামলারই সার বক্তব্যটা একই ধরনের,
যে এই ট্রাইব্যুনাল প্রক্রিয়া এখন অবধি সম্পূর্ণভাবে অকার্যকরী আছে। এদিকে আমরা দেখছি যে কলকাতা কর্পোরেশনের ভোটের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, একটা ডিলিমিটেশন হচ্ছে, শুরু হয়ে গেছে, একটা আইনও পাশ হয়েছে ডিলিমিটেশন সংক্রান্ত রাজ্য বিধানসভায়। অথচ এই ট্রাইব্যুনালে ঝুলে থাকা 27 লক্ষ মানুষ বা 7 লক্ষ বা যত লক্ষই হোক না কেন, লক্ষ লক্ষ মানুষ, তাদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে নির্বাচন কমিশন, রাজ্য সরকার ইত্যাদি কারোরই কোনো হেলদোল নেই। এদিকে রাজ্য সরকার তাদেরকে বাংলাদেশি ইত্যাদি দাগিয়ে দিয়ে তাদের বিভিন্ন জনকল্যাণমূলক যে ওয়েলফেয়ার স্কিম, সেখান থেকে তাদেরকে বাদ দেওয়ার কাজ চলছে। কাউকে কাউকে এমনকি ধরপাকড় করা, পুশব্যাক করা, এইসব ধরনের কাজও চলছে। অথচ সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে আগে যদি ভোটার তালিকা থেকে কেউ বাদ যায়, সে কিন্তু অটোমেটিক্যালি বেনাগরিক হয়ে যায় না। তো সন্দেহজনক যদি কেউ থেকে থাকে, তার নামের তালিকা নির্বাচন কমিশনকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠাতে হবে। কারণ নাগরিকত্ব নির্ণয় করাটা না নির্বাচন কমিশন না রাজ্য সরকারের কারোরই এখতিয়ারের মধ্যে এটা পড়ে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের এখতিয়ারে পড়ে। সুতরাং এই যে সুপ্রিম কোর্টের এই যে অবজারভেশনগুলো বা এই যে ডিরেকশনগুলো, এর আগে বিহারের মামলায় সুপ্রিম কোর্টের ডিরেকশন দিয়েছে অর্ডারের মধ্যে, সেগুলো কিন্তু এখানে মানা হচ্ছে। তো এটা তৃতীয় বিষয়, এগুলো আমরা সুপ্রিম কোর্টকেই জানাবো। আমরা তাকিয়ে আছি সামনের দিনের শুনানির জন্য, এবং আমরা আশা করব যে ন্যায় বিচার পাওয়া যাবে। সুতরাং আমরা এটা সুপ্রিম কোর্টকে জানাবো যে এই ধরনের জিনিস হচ্ছে, কোনো স্বচ্ছতা ছাড়া কাজ হচ্ছে, কাজটা এগোচ্ছেও না, এবং আমাদের তথ্য চাই। এবং যে অন্যায়গুলো হচ্ছে বাদ পড়াদের সাথে, তাদেরকে আবার ঢুকতে দেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা, অন্যদিকে তাদেরকে বাংলাদেশি দাগিয়ে দিয়ে নানা রকম নির্যাতন করা, তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আশা করব যে সুপ্রিম কোর্টে বিষয়টার একটা মীমাংসা হয়।